আজকে আমরা কথা বলবো শরীফ ওসমান হাদিকে নিয়ে। একজন তরুণ, তুখর আর প্রভাবশালী রাজনৈতিক কণ্ঠস্বর, যার উত্থানটা ছিল বেশ দেখার মতো। কিন্তু তার আকস্মিক মৃত্যু জন্ম দিয়েছিল অনেক প্রশ্নের। এটা শুধু একজন মানুষের গল্প না, বরং একটা আদর্শকে থামিয়ে দেওয়ার চেষ্টার এক ভয়াবহ কাহিনী। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। সময়টা খেয়াল করুন, 12ই ডিসেম্বর 2025, দুপুর 2:25। ঢাকার এক ব্যস্ত রাস্তায় এমন কিছু একটা ঘটতে যাচ্ছিল যা কিছুক্ষণের মধ্যে পুরো দেশকে নাড়িয়ে দেবে। হ্যাঁ, এভাবে একজন বিপ্লবীর পথ চলা হঠাৎ করে স্তব্ধ করে দেওয়া হলো। কিন্তু মূল প্রশ্নটা হলো, ঠিক কী ঘটেছিল সেদিন? কেনই বা একজন সম্ভাবনাময় তরুণ নেতাকে এভাবে টার্গেট করা হলো? চলুন প্রথমে আমরা ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তটাতেই ফিরে যাই, যে আক্রমণে একটা জলজন্ত স্বপ্নকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছিল। ঢাকার ব্যস্ত বিজয়নগর এলাকা। শরীফ ওসমান হাদি সেদিন জুমার নামাজ পড়ে একটা সাধারণ ব্যাটারি চালিত রিকশাতেই ফিরছিলেন। একদম সাধারণ মাটা একটা দৃশ্য, তাই না? কিন্তু ঠিক তখনই একটা মোটরসাইকেলে করে মুখোশধারী আতাতায়ীরা এসে তার পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই একেবারে কাছ থেকে তার মাথায় গুলি করা হয়। মুহূর্তের মধ্যে একটা শান্ত দুপুর এক নৃশংসতার সাক্ষী হয়ে রইল। আচ্ছা, এই যে শরীফ ওসমান হাদি, যাকে এত নির্মমভাবে হত্যা করা হলো, তিনি আসলে কে ছিলেন? কেন তিনি অনেকের কাছে এতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন? চলুন এবার একটু পেছনের গল্পটা জেনে আসি। এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি। তার পরিচয়, তার কাজ, তার আদর্শে এমন কি ছিল যা তাকে কারো কারো জন্য এত বড় হুমকিতে পরিণত করেছিল? শরীফ ওসমান হাদি ছিলেন একজন নির্ভীক ছাত্রনেতা। তিনি ইনকেলাব মঞ্চ নামে একটা প্রতিবাদী প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন, যেটা মূলত তরুণদের নিয়ে গড়া। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তো বটেই, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার একেবারে স্পষ্ট আর কঠোর অবস্থান তাকে খুব দ্রুত আলোচনায় নিয়ে আসে। তিনি শুধু একজন অ্যাক্টিভিস্টই ছিলেন না, বরং রাজনীতিতেও সরাসরি ভূমিকা রাখতে চেয়েছিলেন। আসন্ন 2026 সালের নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। এই একটা কথাই হয়তো পুরো ঘটনার সারমর্ম। এটা নিছক কোনো ব্যক্তিগত শত্রুতা বা সাধারণ ক্রাইম ছিল না। এর পেছনের উদ্দেশ্য ছিল অনেক গভীর, একটা ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিকে একেবারে শুরুতেই শেষ করে দেওয়া। গুলি করার পর কিন্তু হাদি সাথে সাথে মারা যাননি। এরপর শুরু হয় এক যন্ত্রণার অধ্যায়, এক অসম লড়াই। টানা 6টা দিন, যখন একটা পুরো দেশ তার বেঁচে ফেরার জন্য প্রার্থনা করছিল। দেখুন, 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত ঢাকার একটা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু 3 দিন পর, মানে 15 তারিখে, তার অবস্থা আরও খারাপের দিকে যায়। তখন তাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। পুরো জাতি তখন তার জন্য প্রার্থনারত। কিন্তু সব চেষ্টা, সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর সাথে 6 দিন পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীফ ওসমান হাদির মৃত্যুতে গল্পটা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং বলা যায় এখান থেকেই শুরু হয় আরেকটা নতুন অধ্যায়, দেশ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র শোক আর ক্ষোভের এক অধ্যায়। তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো দেশ যেন বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগ হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্রবিন্দু। ক্ষুব্ধ জনতা তখন শাহবাগের নামই বদলে দেয়, রাখে শহীদ হাদি চত্বর। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়েছিল। আর তার জানাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিল। ঘটনাটার রাষ্ট্রীয় গুরুত্ব যে কতটা ছিল তা বোঝা যায় এই একটা সিদ্ধান্ত থেকে। 20 ডিসেম্বর তারিখটিকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। দেশের ইতিহাসে যা সত্যিই এক বিরল ঘটনা। শব্দ হল, কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্তে কি বেরিয়ে এলো? কারা ছিল এর পেছনে? চলুন এবার সেই অমীমাংসিত রহস্যের দিকে একটু নজর দেওয়া যাক। পুলিশের তদন্তে কয়েকটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রথমত, পুলিশ নিশ্চিত হয় যে এটা কোনো আকস্মিক হামলা নয়, বরং পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত। দ্বিতীয়ত, অভিযুক্তদের আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়। আর সবচেয়ে বিস্ফোরক তথ্যটা হলো, এটা ধারণা করা হয় যে মূল অভিযুক্তরা হত্যাকাণ্ডে পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। আর এই ঘটনাটা স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে নতুন করে কূটনীতিক উত্তেজনা তৈরি করে।
আমরা বারবার ইনকেলাব মঞ্চের কথা বলছিলাম, তো এটা আসলে কি? এটা ছিল ছাত্রদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আর শরীফ ওসমান হাদি ছিলেন এর প্রধান মুখপাত্র। তার মৃত্যুর পরও এই মঞ্চ কিন্তু থেমে যায়নি। তারা হাদির আদর্শকে ধারণ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানে হাদির আদর্শ আজও তরুণদের মাঝে বেঁচে আছে। শরীফ ওসমান হাদির জীবন আর মৃত্যু আমাদের সামনে ঠিক এই প্রশ্নটাই রেখে যায়। একজন মানুষকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তার বলা কথা, তার আদর্শ, সেটা কি তাতে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে না? এই ভাবনাটাই হয়তো তার রেখে যাওয়ার সবচেয়ে বড় উত্তরাধিকার।